চক্রবর্তী মহোদয়। আপনি একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব, রাজনৈতিক সংবাদপত্র জগতে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হবে। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন ঘনিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব। সমাজবাদী দলের সংখ্যাপত্রে তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়। আজ সংগঠন হয়েছে 64 ডক্টর শ্রীমতী চিত্রা রায়, শ্রীমতী তারক রায়। মুকুট পাল মহোদয় ওনার জন্য যে বড়তারে আশা করব। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হয়েছে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মধ্যে এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়
তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত। কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা অনেক কাজে বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনার পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের দিন সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা আর থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্র পত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের দেশও চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56টা চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে
শ্রমিক শূন্যতা, সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রম মন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়া একটা ফ্যাক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ যখন যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয় আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া ডেডিকেটেড থাকে যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন, আপনারা 2 কদম এগোলে আমরা আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব, আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি। কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে, আমাদের নেচার, কাজের যে ধরন বদলাতে হবে, সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে, প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আর ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বই সেই ই লাইব্রেরি থেকে বই ডাউনলোড করে সেখানে পড়ছে। একটা লাইব্রেরি থেকে যে বই কেনা সেটা বন্ধ হয়েছে। তেমনি যারা পত্রিকা হাউসে, পত্রিকা যারা হকাররা ছিল, ডিলাররা ছিল, যারা পত্রিকা আপনাদের হাউস থেকে কিনে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেন এবং সেখান থেকে তাদের জীবিকা চলতো, সেটা কিন্তু আজ বন্ধ হয়েছে। আর যদি বন্ধ না হয়ে থাকে, আগামী দিন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ অনলাইন পত্রিকা মানুষ পড়বে, ওই কাগজের সেই 5টা কাগজ হাতে নিয়ে ঘুরবে না, সবাই অনলাইন পত্রিকাটা দেখবে। আপনার হয়তো পত্রিকা হাউস বেঁচে থাকবে, কিন্তু ওই রাস্তায় যে হকার যে পত্রিকাটা বিক্রি করতো, একটা দোকান লাগিয়ে বা বাড়ি বাড়ি দিত, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একদম আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমাদের সবার হাতে ফোন আছে, দেখবেন এরকমই আমাদের এই যে ক্যামেরা যারা ইউজ করছে, এক সময় আমাদের কোডাক ক্যামেরা, পৃথিবীতে যতগুলো ক্যামেরা কোম্পানি ছিল তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে কোডাক ক্যামেরা কোম্পানি। যখন এই ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কোডাক ভাবলো যে যেহেতু বাজারের একটা বড় শেয়ার আমার কাছে রয়েছে, বাজারে যত ক্যামেরা বিক্রি হয় তার প্রায় 60% ক্যামেরা আমি বিক্রি করি, আমাকে বদলাতে হবে না, আমার ছাড়া হয়তো এই পৃথিবী ক্যামেরা বাজার চলবে না। কিন্তু দেখা গেল সময়ের সঙ্গে সঙ্গে ওই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, হাজারো মানুষ রাস্তায় বসে যেতে হলো। কিন্তু যারা নিজেকে বদলে দিয়েছিল, আজ নোকিয়া বদলে তার যে ক্যামেরা ছিল রিল লাগানো, ওটার থেকে বদলে যখন সে ডিজিটালে এসে সে কিন্তু বেঁচে গেছে। আজ কিন্তু সে মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন মোবাইল বিক্রি করছে, অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট সে বিক্রি করছে। কিন্তু কোডাক ক্যামেরা বন্ধ হয়ে গেল, অনেক মানুষ রাস্তায় বসে গিয়েছে। এর জন্য আমরা মিডিয়া হাউসে যারা রয়েছে, আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ।